আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আসামিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, পলক, ইনু, মেনন ফের রিমান্ডে। অসুস্থতার কারণে জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী। মাহবুব হোসেনের চুক্তি শেষ। নতুন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সহ 12 সদস্যের একযোগে পদত্যাগ। দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিএনপির। দ্রব্যমূল্য কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এবং কাল শুরু শারদীয় দুর্গাপূজা, ছুটি বাড়ল একদিন। জঙ্গি হামলার আশঙ্কা করছে না পুলিশ। উচ্চ শব্দে গান বাজনা সহ আতশবাজি না করার অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও গেছেন কিনা তা নিশ্চিত নয় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি আরো বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা থাকলে আদালত চাইলে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার অবস্থান নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন বলে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। অন্যদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, সাবেক মন্ত্রী এবং প্রশাসন ও পুলিশের কর্মকর্তা। তাদের অনেককে ভারতে ঘুরতে ফিরতেও দেখা গেছে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাদের ফিরিয়ে আনা হবে কিনা। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেয়া হয়। এমন বক্তব্য বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানান উপদেষ্টা। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। তাদের তো সামনে রাজনীতি কি বলে নির্বাচন আছে, এগুলি নিয়ে তারা এসব কথাবার্তা বলে যাচ্ছেন। দুপুরে ইতালির ওয়ার্ক ভিসার প্রত্যাশীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তৌহিদ হোসেন আরও জানান, ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস দিয়েছে ইতালির দূতাবাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যাত্রাবাড়ী ও নিউ মার্কেট থানার পৃথক হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে অসুস্থতার কারণে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী খিলগাঁও ও পল্টন থানার 6টি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলার আসামি জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আরও কয়েকজনকে আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এ সময় পলককে 4টি মামলায় 19 দিন, দীপুমণিকে 3টি মামলায় 19 দিন, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এছাড়া ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দেন আদালত। 8টি থানার 8টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক
এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দেখে তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 17টি মামলায় মোট 48 দিনের রিমান্ড দেন আদালত। এদিকে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তার আইনজীবী। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একই নেচারের মামলায় পরপর তাকে গ্রেপ্তার দেখে বারবার রিমান্ড মঞ্জুর করার কোনো যৌক্তিকতা নাই। তারপর বিজ্ঞ আদালত আমাদের কথা বলেছেন যে পর্যায়ক্রমে এই রিমান্ডগুলি কার্যকর করা হবে। আমরা বিজ্ঞ আদালতের আদেশে সংক্ষুব্ধ, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আশা করি আমরা নিশ্চয়ই উচ্চ আদালতের একটা ভালো ফলাফল পাবো। এদিকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5,000 টাকা মুচলেকায় খিলগা থানার 4টি ও পল্টন থানার 2টি মামলায় জামিন দিয়েছে আদালত। এছাড়া সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাত 9টায় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় গণঅভ্যুত্থানের পর হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 28 নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে 28 নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর এস.এম. মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ পদে ছিলেন। নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ। বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী 2 বছরের জন্য তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, শেখ আব্দুর রশিদকে 14 অক্টোবর থেকে পরবর্তী 2 বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো। কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান শেখ আব্দুর রশিদ। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সহ সব সদস্য পদত্যাগ করেছেন। তবে তাদের মধ্যে 2 জন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনো পদত্যাগপত্র জমা দেননি। আগামীকালের মধ্যে জমা দেবেন তারা। চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কোন 2 জন এখনো পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। পদত্যাগ করা পিএসসির সদস্যরা হলেন ফয়েজ আহমেদ, এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডক্টর উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ডক্টর মুবিনা খন্দকার, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, খলিলুর রহমান, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মাকসুদুর রহমান পাটোয়ারি, হেলাল উদ্দিন আহমেদ, ডক্টর মোসাম্মদ নাজমানারা খানুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পান্ডে। সোহরাব হোসেনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে 2020 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস এবং কার্যক্রম নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। অন্যদিকে যারা দেশটাকে দুর্বৃত্তের বেড়াজালে আবদ্ধ করে রেখেছে তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। এ সময় সরকারকে দ্রুত দ্রব্যমূল্য কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার পরামর্শ দেন বক্তারা। আরো জানাচ্ছেন মাজরুল হক মহজির। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে জনমনে জিজ্ঞাসা, নতুন বাংলাদেশে গেল 2 মাসে কতটা সফল ডক্টর ইউনূস? যে ভালো ছেলেটা দাঁড়িয়ে থাকে মেয়েটার সাথে প্রেম করার চেষ্টা। এসব নিয়েই গুলশানের অভিজাত একটি হোটেলে গোলটেবিল আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্র ও নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলো উঠে আসে তাদের আলোচনায়। এই সরকার সফল হোক আমরা চাই, কিন্তু এই সরকারের রহস্যজনক আচরণের সঙ্গে আমরা ফোন করব, আমাদের ফোন ধরবে না, আমরা কথা বলতে চাইবো, আমাদের কথা শুনবে না, এটা তো হতে পারে না। হাসিনার আমলে কখনো ডিমের দাম 160 টাকা করে পড়তে দেখি নাই, এবং যখন 160 টাকা উঠতো 1 ডজন, তখন এটা মানুষ হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি। কিন্তু শেখ হাসিনার টেলিফোন লিক নিয়ে কথা বলা যায়, কারণ উনি ইচ্ছা করে লিক করছেন। কারণ ওনার এখন কথা বলার, পাবলিকলি মেসেজ দেওয়ার এটাই একটা রাস্তা, নিজে ফোন করো আর তারপর লিক করে দাও। এইটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, নির্বাচন তো হবেই। নির্বাচনেই কি একমাত্র এজেন্ডা? যে মনে হচ্ছে যেন কাল পরশু একটা নির্বাচন দিয়ে দিতে হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে যে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন। এই বৃত্তের মধ্যে গোটা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশকে তারা রুদ্ধ করেছেন। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের গন্তব্য নিয়ে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ। আজকের সরকার যে কাজগুলো করছে সে কাজগুলো তারা এমনভাবে করবে সেটা জনগণ আশা করে, যে জনগণের যে মতামত সেটাকে তারা বিবেচনায় নিয়েই করবে। এবং কিছু কিছু উদাহরণ আমরা পেয়েছি যে এই সরকার কিন্তু জনগণের মতামত নিয়েই চলছে। একেবারে যে জনগণের মতামত সম্বন্ধে তারা উদ্ভিন্ন সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। সবকিছু সংস্কার করা এই সরকারের দায়িত্ব নয় বলেও মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। উপলব্ধি করি তারা সামনের দিকে এগিয়ে যাবে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমরা আর লম্বা করি না, শেষ সাইবার নিরাপত্তা আইনটি বাতিল চাইলেন ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। গণ আকাঙ্ক্ষার পরিপন্থী এই আইন প্রণয়নে মনস্তাত্ত্বিক দিকটি খারাপ ছিল জানিয়ে তারা বলেন, ভিন্ন মতের মানুষকে দমন পীড়ন করতেই আইনটি করা হয়েছে। সুবিধা নিতে সাইবার নিরাপত্তা আইনটিকে উদ্দেশ্যমূলকভাবে যারা ব্যবহার করেছেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন ও জনগণের প্রত্যাশা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে বলা হয়, নাগরিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ছাড়াই ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে সাইবার নিরাপত্তা আইন 2023 নামে আরেকটি গণবিরোধী আইন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এরপর 250-রও বেশি গণমাধ্যম কর্মীর ওপর অন্যায়ভাবে আইনটি প্রয়োগ করা হয়। বর্তমানে এই আইনে 5858টি মামলা চলমান। সেমিনারে নিজেদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। আমার শিক্ষকতার দায় থেকে 2018 সালের 3 আগস্ট নিরাপদ সড়কের দাবিতে আমিও একাত্মতা প্রকাশ করেছিলাম, কিন্তু 2018 সালের 3 আগস্ট আমি পোস্টটি করি। 2018 সালের 5 আগস্ট রাত 12টার সময় আমাকে অ্যারেস্ট করে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি ফেসবুকে যে পোস্টটি করেছি সেটি ছিল উস্কানিমূলক। আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমি 7 মাসে প্রেগনেন্ট ছিলাম। বেবিটা এখানে এসেছে ওই যে পিছনে। আমি 14 দিন কারাভোগের পরে মহামান্য হাইকোর্ট থেকে আমি জামিন পাই। 2018 সালে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমি চাকুরি থেকে সাসপেনশনে আছি।
এবং আমি যে কি মানবেতর জীবনযাপন করছি সেটা আমি জানি। এতে সমাজকর্মী ও সাংবাদিকরা সবচেয়ে বেশি হয়রানির শিকার জানিয়ে বিশেষজ্ঞরা আইনটি বাতিলের দাবি জানান। উদ্বেগ জানান ব্যক্তির পরিবর্তন হলেও ক্ষমতার অপব্যবহার বন্ধ না হওয়ায়। সবাই যারা আলোচনায় অংশগ্রহণ করেছে সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি, কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে, সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যাদের অধিকার হরণ হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। সেটার জন্য কোনো প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু কালক্ষেপণের কোনো সুযোগ নেই। অবৈধ এই বেআইনি সাইবার নিরাপত্তা আইনটি কোনোভাবেই সংশোধনযোগ্য নয় বলেও জানান বিশেষজ্ঞরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে ধীরগতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজধানীর তিতুমির কলেজে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের দালালদের সরকারি পদগুলো থেকে অপসারণ করতে হবে। এ সময় রাষ্ট্র সংস্কারে ব্যক্তি স্বার্থ ছেড়ে ঐক্যমত গঠনের আহ্বান জানান সার্জিস আলম। গঠনমূলক সমালোচনা করা এবং নেয়ার মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনাদের যত দ্রুত কাজ করার কথা ছিল আপনারা তত দ্রুত করছেন না। আপনাদেরকে তো আমরা যুগের পর যুগ ওই জায়গায় রাখবো না। আমরা তো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে ছাত্র জনতার যে একটি নতুন নির্বাচিত সরকার সেটি দেখতে চাই। সেই জায়গায় ওই কোনো একটি সরকার 5 বছরে যেই কাজ করত আপনার সেই কাজ 1 বছরে করতে হবে। আমরা ওই জায়গায় গুরুত্বপূর্ণ উপদেষ্টাগুলোর জায়গায় এমন মানুষকে দেখতে চাই না যারা তার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ক্ষেত্রগুলোতে ছুটে যেতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া। শুধু তাই নয়, তৈরি পোশাক রপ্তানি সহ সকল উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে দেশটি। দক্ষতা অর্জন করলে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কর্মীর চাকরির সুযোগ রয়েছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব জানান রাষ্ট্রদূত। জিএম তসলিমের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি আশা করেন আগামীতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও সম্মানজনক স্থানে পৌঁছাবে। এই সময় কোরিয়ায় জনশক্তি পাঠাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জানান, পোশাক রপ্তানিতে বিশ্বে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। তার দেশের শ্রমবাজারে ভালো করতে হলে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও ভাষাগত জ্ঞানের উপর জোর দেন তিনি। একই সাথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। I hope that Bangladesh has a more opportunity to sending Bangladeshi workers to Korea, and then in this taking this opportunity, I'd like to express the contribution made by Bangladeshi workers to the development of Korean economy. সামনের দিনগুলোতে ভূ রাজনৈতিক বিষয়ে এমন বৈঠক আরও হবে উল্লেখ করে রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক জানান, আগামীতে সব উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে দক্ষিণ কোরিয়া। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার একদিন ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এদিকে দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। পূজা উদযাপনে উচ্চ শব্দে গান বাজনা সহ আতশবাজি ও ককটেল ব্যবহার না করার অনুরোধ জানান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ডিএমপি কমিশনার মাইনুল হাসান এবং ডিএমপির বিশেষ দল সোয়াত। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, বিজয়া দশমীর আগে শুক্র শনিবার পড়ায় এবার একদিন বেশি ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই সাথে 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার করা হবে বলেও জানান তিনি। শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। পূজা উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। পরে ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তায় দ্রুত আইন প্রণয়নের দাবি করেন সংগঠনের নেতারা। একটি সমাজের অপেক্ষায় আছি যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি এবং পুলিশ পাহারা ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে। সভায় দুর্গাপূজায় 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবরণা পূজায় 1 দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিনের ছুটির দাবি জানান পূজা কমিটির নেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 2 জন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে প্রতিটি জেলায় 10 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের টাস্ক ফোর্সও কাজ শুরু করেছে বলে জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব জানান, আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপ আধুনিক আইপি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরো জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠানও নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে সরকার। আপনারা অলরেডি জানেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই আপসেট, সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছেন, অনিয়ম হলে জরিমানা দেওয়া হচ্ছে। এছাড়া 10 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হবে প্রতিটি জেলায় জেলায়, সেখানে 2 জন শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশনও থাকবে। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাছ চাষের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিনিয়োগ আগ্রহী সিঙ্গাপুর। দুপুরে রাজধানীর মৎস্য ভবনে বাংলাদেশে মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত কর্মশালায় দেশটির প্রতিনিধিরা একথা জানান। এই খাতের উন্নয়নে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে বাংলাদেশে মৎস্য খাতে উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন, ব্যবহার ও দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে সহযোগিতা করা হবে বলেও জানান সিঙ্গাপুরের প্রতিনিধিরা। প্রথমবারের মতো স্পিড বেসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা যেন তাদের পছন্দ মতো সেবা পান, সেভাবেই সাজানো হয়েছে অফারগুলো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্যাকগুলোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান। অন্যান্যের মাঝে ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাবিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে লিমিটলেস ইন্টারনেট প্রোডাক্ট লাইন বড় ধরনের একটি পদক্ষেপ বলে মনে করেন আয়োজকরা। জানাবো পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজেই শেষবারের মতো তাকে টি-20 দলের জার্সি গায়ে দেখা যাবে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20-র আগে সংবাদ সম্মেলনে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাহমুদুল্লাহ জানান, ওয়ানডে ক্রিকেটে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত তার। পরগারমানের রিপোর্টে বিস্তারিত। আগের দিনই খবরটা ছড়িয়েছিল
বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 সালের জুলাইয়ে। চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ও টি-20। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-20 থেকেও নিজেকে সরিয়ে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই 20 ওভারের ক্রিকেটকে গুড বাই জানাবেন এই ব্যাটিং অলরাউন্ডার। আমি যতটুকু খেলেছি টি-20 ফরম্যাটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছিল। দিস ইজ 2024, সো ইটস বিন 17 ইয়ার্স। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি। আমার এক ফোঁটা আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক ইটস quite a good thing for personally. ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, ব্যর্থ হন। তখনই শুরু হয় তার অবসর গুঞ্জনের। এই সিরিজই রিয়াদের শেষ সিরিজ। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, মাহমুদুল্লাহ হয়তো মনে করেছেন জাতীয় দলে চাহিদা থাকা অবস্থায় অবসরে যাওয়াটা তার জন্য মঙ্গলময়। 17 বছর আগে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন 139টি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে থামবেন 141টি ম্যাচ খেলে। নামের পাশে প্রায় 2500 রান, পার্ট টাইম বোলিং করে নিয়েছেন 40 উইকেট। তাছাড়া 43 টি-20 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে 16 জয়ের বিপরীতে হেরেছেন 26টিতে। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় বলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে সমাপ্তি ঘটছে পঞ্চপাণ্ডব যুগের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আসামিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, পলক, ইনু, মেনন ফের রিমান্ডে। অসুস্থতার কারণে জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী। মাহবুব হোসেনের চুক্তি শেষ। নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। পিএসসির চেয়ারম্যান সোহরাব হুসাইন সহ 12 সদস্যের একযোগে পদত্যাগ। দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিএনপির। দ্রব্যমূল্য কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এবং কাল শুরু শারদীয় দুর্গাপূজা। ছুটি বাড়ল একদিন। জঙ্গি হামলার আশঙ্কা করছে না পুলিশ। উচ্চ শব্দে গান বাজনা সহ আতশবাজি না করার অনুরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।